আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। শরীয়তপুরে নির্মাণ কাজ শেষ হলেও মামলা জটিলতায় চালু হচ্ছে না নড়িয়ার স্বাস্থ্য কমপ্লেক্স। পড়ে পড়ে নষ্ট হচ্ছে যন্ত্রপাতি, সেবা বঞ্চিত লাখো মানুষ। হাসপাতাল চালু থাকতো আমরা সেবা পাইতাম। এখানে ডেলিভারি হয়, ওই জায়গায় ডাক্তার পাওয়া যায় না, ওই ডেলিভারি নিয়ে আমরা কোথায় যাই? বিশ্বব্যাংক IMF এর বার্ষিক সভায় যোগ দিতে নিউ ইয়র্কে বাংলাদেশের প্রতিনিধি দল শর্ত প্রতিপালন না করার ব্যাখ্যা দেবে ঢাকা। মিশরের সড়ক দুর্ঘটনায় নিহত কাতারের 3 কূটনীতিক, 2 জন গুরুতর আহত। গাজায় যুদ্ধবিরতি মধ্যস্থতাকারী দলের সদস্য ছিলেন তারা। দেশের গণতন্ত্র, মানবাধিকার এবং সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষার স্বার্থে সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার নিশ্চিত করা অপরিহার্য। সেনা সদরের ব্রিফিংয়ের পর এমন বিবৃতি দিয়েছে বিএনপি। দলটি মনে করে ব্যক্তি অপরাধের দায় কোনো প্রতিষ্ঠান বা বাহিনীর ওপর চাপানো উচিত নয়। বিবৃতিতে আরও বলা হয়, দায় এবং শাস্তি একান্তই সেই ব্যক্তির যার মাধ্যমে অপরাধ সংঘটিত হয়েছে। দলটি আরও দাবি করে, ফ্যাসিবাদী শাসনামলে সবচেয়ে বেশি গুম, খুন ও নিপীড়নের শিকার হয়েছে বিএনপির নেতাকর্মীরা। সেই অভিজ্ঞতা থেকেই দলটি দৃঢ়ভাবে বিশ্বাস করে প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের বিচার হওয়া উচিত। নির্মাণ কাজ শেষ হয়েছে 1 বছর আগে, অথচ মামলা জটিলতায় এখনও চিকিৎসা সেবা চালু করতে পারেনি শরীয়তপুরের 50 শয্যার নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আধুনিক সব সুবিধা থাকা সত্ত্বেও উদ্বোধন না হওয়ায় বঞ্চিত হচ্ছেন লাখো মানুষ। অলস পড়ে থেকে নষ্ট হচ্ছে যন্ত্রপাতি, ক্ষতিগ্রস্ত হচ্ছে নবনির্মিত ভবন। সমস্যার সমাধান করে দ্রুত হাসপাতালটি চালুর কথা জানিয়েছে প্রশাসন। 5 শয্যার ICU ইউনিট, ECG, এক্স-রে এবং আলট্রাসোনোগ্রামের ব্যবস্থা রয়েছে আধুনিক এই ভবনে। রয়েছে শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষ, CCTV ক্যামেরাও। তবে মামলা জটিলতায় 1 বছরেরও বেশি সময় ধরে তালাবদ্ধ পড়ে আছে হাসপাতালটি। হাসপাতাল চালু থাকতো আমরা সেবা পাইতাম। এখানে আর না আমরা সেবা পাইতেছি না। একটা মাস যদি ডেলিভারি হয়, ওই জায়গায় ডাক্তার পাওয়া যায় না, ওই ডেলিভারি নিয়ে আমরা কোথায় যাই? এনে গেলে তো আমাকে টাকা লাগতো না, আমাকে অনেক উপকার হইতো। 2018 সালে পদ্মার ভাঙনে বিলীন হয় শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবন সহ বেশ কিছু স্থাপনা। ভাঙন কবলিত পুরাতন হাসপাতালটি সরিয়ে 50 শয্যার নতুন হাসপাতাল নির্মাণ করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। 2024 সালে শেষ হয় নির্মাণ কাজ। তবে সেবা কেন্দ্রটি সরিয়ে না নিতে উচ্চ আদালতে রিট করেন স্থানীয় এক আইনজীবী। এরপর থেকেই শুরু হয় বিড়ম্বনা। নতুন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি হয়েছে, ওইখানে তো 50 বেডই থাকবে। ওইখানের পরিবেশও ভালো। আমরা যদি যেতে পারি অবশ্যই রোগীরা একটু ভালো ফ্যাসিলিটিস পাবে এখানে। যে আমাদের কমপক্ষে হলে 20 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল প্রজ্ঞাপন করে আমাদেরকে দিয়ে এটাও চালু থাকবে, ওইটাও উদ্বোধন হবে, আমাদের কোনো আপত্তি নেই। 6 একর জমির উপর 51 কোটি টাকা ব্যয় নির্মিত হয় আধুনিক 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আধুনিক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও উদ্বোধন না হওয়ায় উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে লাখো মানুষ। ওখানে আমরা যেতে পারতাম, তবে প্রতিটা জিনিসগুলো আমরা ইনস্টল করে ব্যবহার করা যেত। একটা বছর ধরে আমরা এখানে 2 জন সিকিউরিটি গার্ড আমরা ডিউটি করতেছি। কর্মকর্তারা তারা উপরে দৌড়াদৌড়ি করতেছে, কোনো সমাধান এখন তারই হয়নি। যে টাকা আমরা ভাড়া দিয়ে শরীয়তপুর যেতাম, সেই টাকা দিয়ে অর্ধেক টাকা দিয়ে আমরা এখানে সেবা পাইতাম। আমার ওই হাসপাতালে যেভাবে চালু করার ব্যবস্থা করে দেন। মামলা জটিলতা কাটিয়ে দ্রুত সময়ের মধ্যে হাসপাতালটি চালুর কথা জানিয়েছে প্রশাসন। 10 থেকে 15,000 লোকের স্বার্থের কারণে আমরা পুরো 2,60,000 জনগণ বঞ্চিত হচ্ছি। তো সমস্ত বিষয়ে আমরা মহামান্য হাইকোর্টের নজরে আমরা আনার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের চেষ্টা থাকবে যে খুব শীঘ্রই এই রিটের বিষয়টা নিষ্পত্তি হবে। জটিলতা কবে কাটবে, কবে খুলবে নড়িয়ার আধুনিক হাসপাতালের দরজা, এমন প্রশ্নের উত্তরই খুঁজছেন স্থানীয়রা। দেশের শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। মাসব্যাপী এই কর্মসূচিতে 9 মাস থেকে 15 বছরের কম বয়সী প্রায় 5 কোটি শিশুকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। তিনি বলেন, আজিমপুরের স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। অনলাইনের পাশাপাশি জন্মসনদ ছাড়া ম্যানুয়াল পদ্ধতিতেও এই টিকার জন্য রেজিস্ট্রেশন করা যাবে। এখন পর্যন্ত 1,68,00,000 মানুষ রেজিস্ট্রেশন করেছে। 12 থেকে 30 অক্টোবর নিকটস্থ স্কুল এবং 1 থেকে 13 নভেম্বর টিকা দেওয়া যাবে কমিউনিটি ক্লিনিকে।
বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র পৌঁছেছে বাংলাদেশি প্রতিনিধি দল। নেতৃত্ব দিচ্ছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আলোচনায় গুরুত্ব পাবে ঋণের কিস্তি ছাড়ের প্রসঙ্গ, তবে শর্ত পূরণ নিয়েও দিতে হবে ব্যাখ্যা। সেজন্য প্রস্তুতিও নিয়েছে বাংলাদেশ। বিশ্লেষকরা জানান, বেশিরভাগ শর্ত পরিপালন হলেও রাজস্ব আদায়ে অগ্রগতি কম। বর্তমান পরিস্থিতি তুলে ধরে সময় চাইতে হবে। বাংলাদেশের জন্য 2023 সালে $470 কোটি ঋণ অনুমোদন করে IMF। জুড়ে দেওয়া হয় একাধিক শর্ত। এই পর্যন্ত ছাড় হয়েছে ঋণের 5টি কিস্তি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে শুরু হচ্ছে IMF বিশ্বব্যাংকের বার্ষিক বৈঠক। অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন অর্থ উপদেষ্টার নেতৃত্বে 12 সদস্যের প্রতিনিধি দল। ডেলিগেশন ডেপুটি হেড বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান ইস মনসুর। 13 থেকে 18 অক্টোবর এই 5 দিনের বৈঠকে গুরুত্ব পাবে বৈশ্বিক ঋণ পরিস্থিতি, শর্ত, সংস্থার সক্ষমতা সহ নানা প্রসঙ্গ। তবে বাংলাদেশের ঋণ প্রসঙ্গ নিয়েও হবে একাধিক বৈঠক। প্রথমে $470 কোটি ঋণ চুক্তি করে বাংলাদেশ, পরে কিছুটা বৃদ্ধি পায় ঋণের অঙ্ক। এখন মোট ঋণ দাঁড়িয়েছে $550 কোটি। জুন পর্যন্ত ছাড় হয়েছে $360 কোটি। প্রশ্ন হচ্ছে, ঋণের শর্ত কতটা পরিপালন করতে পেরেছে বাংলাদেশ? রিজার্ভ, বাজেট ঘাটতি সহ কয়েকটি শর্ত পূরণ হলেও অভ্যন্তরীণ আয়ে তেমন সাফল্য নেই। এনবিআরের সংস্কার চলমান থাকলেও বাড়েনি রাজস্ব আদায়। বাংলাদেশের জন্য এই রেভিনিউ কালেকশনের যে টার্গেটটি অ্যাচিভ করা গেল না, সেটি আগামী দিনগুলোতে এই অন্তর্বর্তী সরকার এই সময়কালেও যে সেটি আদায় করার মতো একটা পরিস্থিতি তৈরি হবে সেটি মনে হচ্ছে না। যে ধরনের রাজনৈতিক অনিশ্চয়তা রয়েছে, এটি কেটে যাওয়া তখনই কেবলমাত্র সম্ভব হবে যখন আসলে একটি নতুন নির্বাচন হবে। সুতরাং IMF এর মতো প্রতিষ্ঠান, আমার ধারণা যে নতুন নির্বাচনের জন্য তারা অপেক্ষা করবে। যুক্তরাষ্ট্রের বৈঠকে শর্ত পূরণ এবং সরকারি উদ্যোগের কথা তুলে ধরবে বাংলাদেশ। সামনের করণীয় এবং অবস্থার উন্নতি করার প্রতিশ্রুতি দেবে প্রতিনিধি দল। IMF কে বোঝাতে হবে যে আমরা বেশ কিছু প্রোগ্রেস করেছি, আরও অনেক কিছু বাকি, কিন্তু তারা যেন আমাদের পাশে থাকে। তারা অতীতে আমাদের পাশে থেকেছে, কিন্তু তাদের সমস্ত শর্ত কিন্তু অত্যন্ত কঠিন এবং এটা সারা পৃথিবীর জন্য একই রকম। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যেরকম শর্ত, বাংলাদেশের জন্য একই রকমের শর্ত। এই কঠিন শর্ত প্রতিপালন কিন্তু অনেক সময় কঠিন হয়ে যায়, কারণ হলো যে আমাদের রাজনৈতিক বাস্তবতা আছে, দেশের যেসব প্রাতিষ্ঠানিক যে সংস্কার, সেগুলোর অনেক জায়গাতে আমরা কোনোভাবে কুলকিনারা করতে পারছি না। যদি অন্যান্য যে সমস্ত শর্তগুলো আছে সেগুলো প্রতিপালন করতে না পারি, তাহলে সেক্ষেত্রে আগামী কিস্তির অর্থ আটকে যেতে পারে। ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় করতে পরিস্থিতি মূল্যায়নে 29 অক্টোবর ঢাকা সফরে আসছে IMF প্রতিনিধি দল। চট্টগ্রামে একটি কনসার্টে জয় বাংলা স্লোগান দেয়ায় সংঘর্ষ ও ভাঙচুর হয়েছে। এই ঘটনায় আহত কমপক্ষে 15 জন। শনিবার রাতে নগরের GEC কনভেনশন সেন্টারে হোন্ডা হর্নেট 2.0 ফান অ্যান্ড রকফেস্টে হয় এই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকায় ভেতরে প্রবেশ করা নিয়ে সিকিউরিটির সাথে শুরু থেকেই বাকবিতণ্ডা চলছিল। হঠাৎ একটি পক্ষ জয় বাংলা স্লোগান দিলে দর্শকদের মধ্যে হট্টগোল ও মারামারি শুরু হয়। এ সময় ভেন্যুর জানালা ভাঙচুর ও আয়োজকদের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। অবস্থার অবনতি হলে স্টেজ থেকে নেমে যায় ব্যান্ড দলগুলো। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে। এতে শরীফ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয় এবং 15 জন আহত হয়। তারা নগরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার সাথে জড়িত 12 থেকে 15 জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনার জেরে GEC মোড় এলাকায় প্রায় আধ ঘন্টা যান চলাচল বন্ধ।